হাই গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি একটি স্টোরি নিয়ে এসেছি। একটি হরর স্টোরি। এই স্টোরিটি আমি আপনাদের সামনে ন্যারেট করব। তবে স্টোরিটি বলার আগে আমার একটি প্রশ্ন আছে। মানুষের তার জীবনে খুব বেশি সাহসী হওয়াটা কি ভালো নাকি খারাপ? কারণ কিছু কিছু বিষয় আছে, পৃথিবীতে এমন অজানা বিষয় আছে যেগুলোকে অতি সাহস দেখাতে গিয়ে, অতিমাত্রায় সাহসিকতার পরিচয় দেখাতে গিয়ে সেগুলোকে আমাদের ইগনোর করা উচিত নয়। বিশেষ করে প্যারানর্মাল ঘটনাগুলো। কারণ প্যারানর্মাল এন্টিটিস আপনি বিশ্বাস করেন অথবা না করেন, আমাদের আশেপাশেই অবস্থান করে এবং এগুলো থেকে আমাদের সবার সাবধান থাকা উচিত। নিজের কথা না ভেবেও অন্তত নিজের পরিবারের কথা ভেবে আমাদেরকে এই প্যারানর্মাল এন্টিটিসগুলোকে এড়িয়ে যাওয়া উচিত। এবং যেখানে যে রুলস ফলো করা হয় সেগুলো ব্রেক করা আমাদের জন্য একেবারেই উচিত হবে না। তবে আজকের ঘটনাটা ঠিক সেরকমই। একজন মানুষ যিনি সাহসিকতার পরিচয় দিতে গিয়ে এবং প্যারানর্মাল ঘটনাগুলোকে তুচ্ছ মনে করে বিপদের সম্মুখীন হন এবং সেই বিপদ তার পরিবারকেও গ্রাস করে ফেলে। চলুন ভিডিওতে জাম্প করা যাক। লেটস জাম্প টু দ্য ভিডিও। ক্যানাডার উত্তর প্রান্তে প্রায় অদৃশ্য হয়ে যাওয়া একটি জায়গা, বরফে ঢাকা, বরফে আচ্ছাদিত এবং পাইন ট্রিজের সমন্বয়ে গঠিত একটি জঙ্গল এবং তার পাশেই একটি ভিলেজ। খুবই রিমোট এরিয়া, প্রত্যন্ত একটি গ্রাম। সেই গ্রামে বসবাস করতেন থমাস মিলার। তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান। 12 বছরের কন্যা এমা, 4 বছরের ছেলে লুকাস এবং তার স্ত্রী এলিজাবেথ। এদেরকে নিয়েই তার ছোট পরিবার এবং এভাবেই সুন্দরবনে তাদের জীবনটি চলে যাচ্ছিল। কিন্তু তারা যেই গ্রামে বসবাস করতেন সেটি গ্রীষ্মকালে তো খুব সুন্দর, গ্রীষ্মকালে ফুলের সমারোহে ভরে ওঠে। তবে শীত এখানে খুব নির্দয়। শীতের টেম্পারেচার এত নিচে নেমে যায় যে সেখানে বেঁচে থাকাটাই খুব কঠিন। শীত যেন এটি ঋতু নয়, বরং বেঁচে থাকার একটি যুদ্ধ। তবে সেই গ্রামের মানুষের মধ্যে প্রচলিত ছিল শীতের রাতে, বিশেষ করে মধ্যরাতে আপনি যদি জঙ্গল দিয়ে যাতায়াত করেন এবং আপনি আপনার পরিচিত কারো কণ্ঠস্বরে নিজের নাম ডাকতে শোনেন অথবা আপনাকে কেউ ডাকাডাকি করছে, ফিস ফিস শব্দ শুনতে পান, আপনার উচিত হবে না সেই ডাকে সাড়া দেয়া অথবা সেই ডাকের উৎসকে খুঁজে বের করা। কারণ আপনি যদি উৎস খুঁজে বের করতে যান, হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় ভুলটি আপনি করে বসবেন এবং এমন বিপদে আপনি পড়ে যাবেন যেখান থেকে হয়তো আর বেঁচে ফেরার কোনো উপায় থাকবে না। বুদ্ধিমানের কাজ হবে ইগনোর করে চলে যাওয়া। ইগনোর করে প্রস্থান করে যাওয়াই বুদ্ধিমানের কাজ হতে পারে এবং গ্রামবাসীরা তাই করেন। কিন্তু থমাস মিলার খুবই বাস্তববাদী মানুষ ছিলেন। তিনি এসবের তোয়াক্কা করতেন না, এসবে বিশ্বাস করতেন না। এবং তার এই মনোভাবের কারণে বিপদে পড়তে হয় তাকে এবং তার পরিবারকে। ঘটনাটি হচ্ছে এক রাতের। সেই দিন সারাদিনই তুষারপাত হচ্ছিল এবং তুষারপাত এত বেশি হয় যে মধ্যরাতের আগ দিয়ে ইলেকট্রিসিটি চলে যায়। অলমোস্ট মধ্যরাত। সাহায্যের জন্য থমাসকে কল করা হয়। যেহেতু থমাসের পেশাই ছিল, থমাস একজন ইলেকট্রিশিয়ান, তাই সে আর না করতে পারেনি। থমাস এলিজাবেথকে বলে, আমাকে যেতে হবে, পাশেই চেকপোস্টে একটি সমস্যা দেখা গিয়েছে। এখন না গেলে সমস্যাটি সমাধান হবে না। হয়তো 2-1 দিনের মধ্যেও ইলেকট্রিসিটি না আসার সম্ভাবনা আছে, তাই খুব জরুরি যেতে হবে। এবং থমাস তার ইকুইপমেন্টস এবং তার যন্ত্রপাতি নিয়ে রেডি হয়। কিন্তু এলিজাবেথ আজ সকাল থেকেই খুব অদ্ভুত ফিল করছিলেন। তিনি যেন ঘটতে যাওয়া এক বিপদের আভাস পাচ্ছিলেন শুরু থেকেই। তিনি বলেন থমাসকে, আজ না যাওয়াই ভালো হবে, কারণ আজ সকাল থেকে আমার কেমন যেন অনুভূত হচ্ছে এবং এই জঙ্গলটির ব্যাপারেও ভালো কিছু শোনা যায় না এবং মানুষের মুখে শোনা যায় এই জঙ্গলটিও অভিশপ্ত, মধ্যরাতে তোমার যাওয়া ঠিক হবে না। থমাস উত্তর দেয়, তেমন কিছু না, শুধুমাত্র 2 ঘন্টার কাজ, 2 ঘন্টার আগেই আমি বাসায় ফিরে আসব বলে থমাস রওনা দেয় তার কাজের উদ্দেশ্যে। রাস্তা দিয়েই থমাস এগুচ্ছিল। হাতে ঘড়িতে দেখে ঠিক মধ্যরাত 3টের সময়। থমাস চলতে থাকে। হঠাৎ তার মাথায় খেয়াল আসে, যেতে যেতে হয়তো আধা ঘন্টা উপরে লেগে যেতে পারে। আমি যদি জঙ্গলটি ক্রস করে যাই তাহলে 15 থেকে 10 মিনিটের মধ্যে আমি পৌঁছে যাব, খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া হবে। থমাস ভাবলেন,
শর্টকাট নিয়ে যাওয়াটাই বেটার হবে, যেহেতু সময়ের স্বল্পতা এবং রাত গভীর এবং তার কাজটাও খুব গুরুত্বপূর্ণ। কোনো কিছুর তোয়াক্কা না করেই সে জঙ্গলে ঢুকে পড়লেন। যেহেতু জঙ্গলটিতে আগে থেকেই পরিচিত, তাই তিনি নিশ্চিত ছিলেন কোন ডাইরেকশনে গেলে সে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। এভাবেই তিনি চলতে থাকেন। জঙ্গলের পরিবেশটি খুব অদ্ভুত। একটি জঙ্গল দিনের বেলায় যতটা সুন্দর মনে হয়, যতটা পাখি এবং প্রাণীদের কোলাহল শোনা যায়, রাতের সময়ে ততটাই ভয়ানক হয়ে ওঠে। রাতের এই অন্ধকারে তুষারে আচ্ছাদিত সেই জঙ্গলে কোনো কিছুরই শব্দ শোনা যায় না। যিনি হাঁটছেন শুধুমাত্র তার পায়ের আওয়াজই শোনা যায়। থমাস তার হাতের টর্চ লাইটটি জ্বালিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন। কি অদ্ভুত ব্যাপার! পরিচিত জঙ্গলটি আজ কেন যেন খুব অদ্ভুত, অজানা, অচেনা মনে হচ্ছে। এত নিস্তব্ধতা থমাস তার জীবনে কখনোই অনুভব করেননি। তবে তিনি যেহেতু বাস্তববাদী মানুষ, প্যারানর্মাল এন্টিটিসে তার তেমন বিশ্বাস নেই। এজন্য তিনি মোটামুটি নির্ভীক ছিলেন। তার ভয় ছিল শুধু যেন জন্তু অথবা বড় প্রাণী তার সামনে না চলে আসে। তাই জন্যই থমাস একটু সাবধানেই এগিয়ে চলছিলেন। বিপত্তি ঘটে যখন 20 থেকে 25 মিনিট হয়ে গেল থমাস হাঁটছেন, অথচ তিনি রাস্তায় এসে পৌঁছননি। তখন তিনি বুঝতে পারেন তিনি পথ হারিয়ে ফেলেছেন। দুর্ভাগ্যজনকভাবে রাতে অন্ধকারে একটি জঙ্গলে পথ হারানো বড় একটি বিপদ। তিনি সাহায্যের জন্য তার ফোনটি বের করেন, চেকপোস্টে কল করার জন্য। কিন্তু আশ্চর্যজনকভাবে তার ফোনে কোনো নেটওয়ার্ক নেই। থমাস ভাবলেন হয়তো জঙ্গলের খুব গভীরে চলে এসেছেন, এই জন্য নেটওয়ার্কটি আসছে না। তাই ভাবলেন একটু এগিয়ে যাই, হয়তো নেটওয়ার্ক এসে পড়বে। এগুলো ভাবতে ভাবতেই হঠাৎ থমাস ফিস ফিস শব্দ শুনতে পান, যেন কেউ তাকে ডাকছে। থমাস, থমাস। কণ্ঠটি খুব পরিচিত, যেন যেন তার তার বাবা অথবা তার ভাই। খুব পরিচিত একটি কণ্ঠ। থমাস অবাক হয়ে যান। মধ্যরাতে এই জঙ্গলে, যেখানে একটি প্রাণীকেও দেখা যাচ্ছে না, তার পরিচিত মানুষ এখানে কিভাবে আসতে পারে, কিভাবে তাকে ডাকাডাকি করতে পারে? থমাস সাড়া দিলেন, কে কে ওখানে? কে ডাকছেন আমাকে? কোনো উত্তর নেই। তবে সেই আওয়াজ, সেই শব্দটি তার নাম ধরে ডেকেই চলছে এবং অনবরত ডাকছে, থামছে না। থমাস শব্দের উৎস খুঁজতে শব্দের দিকে এগিয়ে যা, এবং তিনি যা দেখতে পান তা তার জীবনে যাবৎকালে তিনি জীবনেও কখনো দেখেননি। বিশাল আকারের দেহ, হাড়ে এবং চামড়ায় মোড়ানো এক দেহ, এক শয়তান, যার চেহারা এত বীভৎস যার দিকে তাকানো যায় না। ফ্যাল ফ্যাল দৃষ্টি দিয়ে, লাল বর্ণের উজ্জ্বল চোখ দিয়ে থমাসের দিকে তাকিয়ে আছে, এবং তার মাথায় হরিণের ন্যায় শিং। কি করবেন থমাস আর বুঝতে পারেন না। তার চেহারা দেখে থমাসের প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। এরপর সেই জন্তুটি বিশাল শব্দে গর্জন করে উঠল। থমাস যেন এখানেই মারা যাবেন, তার শরীর তার সাথে নেই। তিনি কোনো দিকে না তাকিয়ে, কোনো কিছু চিন্তা না করে তিনি দৌড় দিলেন। জীবন বাঁচানোর জন্য থমাস দৌড়াচ্ছেন। দৌড়তে দৌড়তে তিনি শুনতে পান পেছন থেকে জন্তুটি, সেই শয়তান, ডিমন, জঙ্গলের সেই প্রেতাত্মা তাকে ধাওয়া করছে, তার পিছন পিছন চলে আসছে। এর চেয়ে ভয়ানক অনুভূতি থমাসের জীবনে আর কখনো আসেনি। কিন্তু দুর্ভাগ্য যখন এসে পড়ে, তখন কোনো কিছুই কাজে আসে না। থমাস হোঁচট খেয়ে পড়ে যায় তার হাতের টর্চ লাইট। এরপরে আর কিছু নেই, অন্ধকার। অজ্ঞান হওয়ার আগে থমাস শুধু সেই জন্তুটার চেহারাই দেখেছিলেন, যা তার সামনে এসে হাসছিল, বিকট শব্দে হাসছিল। থমাস অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালেই থমাস বাসায় ফিরে আসে। এলিজাবেথ প্রথমেই লক্ষ্য করেন যে থমাস আর আগের মতো নেই। থমাসের দৃষ্টিভঙ্গি বদলে গেছে, চোখের দৃষ্টি অস্বাভাবিক রকম। সেই হাস্যোজ্জ্বল থমাস এখন আর কারো সঙ্গে কথা বলে না, চুপ করে বসে থাকে। তার খাওয়া দাওয়া অস্বাভাবিক রকম বেড়ে গেছে। কি যেন এক অজানা ক্ষুধা তার মধ্যে। প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া শুরু করে থমাস।
এমনকি ফায়ার প্লেসের সামনে বসে থাকলেও শীতে কাঁপতে থাকে। থমাসকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে এলিজাবেথ। এরই মধ্যে তার 12 বছরের কন্যা এমা তার মাকে জানায়, মা, বাবা রাতে কাদের সঙ্গে যেন কথা বলে, ফিস ফিস করে কথা বলে, কিন্তু কাউকেই তো দেখা যায় না। প্রতি রাতেই এই জিনিসটি খেয়াল করেছে, কারণ তার আওয়াজে, তার শব্দে এমার ঘুম ভেঙে যায়। এমা উঠে দেখে তার বাবা অস্বাভাবিক রকম দৃষ্টি নিয়ে একদিকে তাকিয়ে ফিস ফিস করে কার সঙ্গে কথা বলছে। এরপরে শুরু হয় ঘরের মধ্যে প্যারানর্মাল ঘটনা। জানলার কাছে নখের দাগ, যেন এক শক্তিশালী জন্তু তার নখ দিয়ে আছড়ে দিয়েছে। দরজার বাহিরে কারো পায়ে হাঁটার আওয়াজ। ঘরের চারপাশে কে যেন দৌড়দৌড়ি করে, কে যেন হাঁটাহাঁটি করে মধ্যরাতে। এবং থমাসের কণ্ঠস্বরে পরিবারের সকলের নাম ডেকে যায় একই স্বরে। ঠিক থমাসের কণ্ঠস্বরে পরিবারের সকলের নাম ডেকে যায়। কে যেন। এলিজাবেথ খুবই ভীত একজন মানুষ, তাই এইসব ডাকে সে কখনো সাড়া দেয়নি। বাইরে এসে চেক করারও চেষ্টা করেনি, কারণ এলিজাবেথ এইসব বিষয়ে খুব সাবধান ছিলেন। একদিন 4 বছরের লুকাস, থমাসের ছেলে, জানালা দিয়ে দেখতে পায় বাড়ির বাহিরেই তার বাবা দাঁড়িয়ে আছে। তার মাকে সে ডেকে বলে, মা, বাবা তো বাহিরে দাঁড়িয়ে আছেন। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, থমাস তো ঘরের ভিতরেই ফায়ার প্লেসের সামনেই বসেছিল। এবার এলিজাবেথ খুব ভয় পেয়ে যান। বিষয়টি তার কাছে আরো অস্বাভাবিক হয়ে ওঠে। এর একটি মীমাংসা করার জন্য, ঘটনাটিকে আরো বোঝার জন্য তিনি তার গ্রামের এক আদিবাসী মহিলার কাছে যান, যিনি উইচক্রাফটিং এর এক্সপার্ট। তার নাম ম্যারি ক্রো। সব কিছু খুলে বলার পর ম্যারি ক্রো বলেন, হয়তো থমাস জঙ্গল থেকে একা ফিরে আসেনি, নিজের সঙ্গে কিছু একটা নিয়ে এসেছে। এলিজাবেথ জিজ্ঞেস করে, কি সেটা? ম্যারি ক্রো ভীত কণ্ঠ নিয়ে বলেন, একটি অভিশাপ, যেই অভিশাপ থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা আমরা গ্রামবাসীরা করেছি। হয়তো থমাস সেই শয়তানটিকে নিজের সঙ্গে নিয়ে এসেছে। কারণ আমাদের গ্রামে কেউ যদি হঠাৎ করে ক্ষুধা, ভয় এবং একাকিত্বে আক্রান্ত হয়ে যায়, বুঝতে হবে সে ওয়েন্ডিগো দ্বারা আক্রান্ত হয়েছে। হয়তো থমাস জঙ্গল থেকে ওয়েন্ডিগোর প্রেতাত্মাকে নিজের সঙ্গে করে নিয়ে এসেছে এবং তা গ্রামে প্রবেশ করেছে। এগুলো শুনে এলিজাবেথ আরও বেশি ভয় পেয়ে যান, কিন্তু তিনি নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য সবকিছু অস্বীকার করেন। অস্বীকার করে তিনি বাসায় ফিরে আসেন। তবুও অস্বীকার করলেও সারা দিন তিনি এটি ভাবতে থাকেন, কি হলো, কি হবে, কিভাবে ঠিক করা যাবে। দুর্ভাগ্যজনকভাবে ওই রাতেই সত্যটি প্রকাশ পায়। ভয়ানক এক চিৎকারে বাড়ির সবার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে যায় লুকাস, এমা, এলিজাবেথ। তারা তাকিয়ে দেখে এলিজাবেথের স্বামী লুকাস এবং এমার বাবা থমাস। থমাসের শরীর বাঁকাতে শুরু করেছে। সে ভয়ানকভাবে চিৎকার করছে এবং হাড় ভাঙার মতো আওয়াজ হচ্ছে। কিছু সময়ের মধ্যেই থমাস পরিণত হয়ে যায় সেই শয়তানটিতে, যাকে থমাস অজ্ঞান হওয়ার আগেই জঙ্গলে দেখেছিলেন। এটি এখন তার পরিবারের সামনে দাঁড়িয়ে আছে। এলিজাবেথ কি করবে? এমন ভয় সে তার জীবনে কখনো পায়। সে নিজে এবং তার বাচ্চাদেরকে নিয়ে তাদেরকে বাঁচানোর জন্য ঘর থেকে ছুটে বেরিয়ে যায়, দৌড়তে থাকে এবং পিছনে সেই ভয়ানক ওয়েন্ডিগোর আওয়াজ, গর্জন শুনতে পায়। সে তাদের দিকে তেড়ে আসছে। দরজা থেকে বেরিয়ে যাবে তখনই দরজার সামনে দাঁড়িয়ে আছে থমাস। সেই কণ্ঠ, সেই একই চেহারা, সামনে তার স্বামী দাঁড়িয়ে আছে। থমাস বলছে, বাঁচার আর কোনো পথ নেই, এই বাড়ি থেকে কেউ আর বেরোতে পারবে না। এলিজাবেথ তার সন্তানদের জড়িয়ে ধরে। সে কাঁদতে শুরু করে। এবার ভয় নয়, তার সন্তানদেরকে বাঁচানোর আকুতি। কিন্তু পরক্ষণেই সেই জন্তুটি তাদের কাছে চলে আসে। এরপরে শুধুই অন্ধকার। পরদিন সকালে
গ্রামবাসীরা আসে তাদের বাসায়। তারা দেখে বাড়িটি তছনছ হয়ে গিয়েছে, আসবাবপত্রগুলো ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে। কেউ নেই, কারো লাশ খুঁজে পাওয়া যায়নি। তারা কোথায় গিয়েছে, কোথায় চলে গিয়েছে, তারা কি মারা গেছে না জীবন্ত আছে, কেউ জানে না। কিন্তু বাড়ির ভেতরে কাঠের দেয়ালে নখ দিয়ে খোদাই করে লেখা ছিল, হাঙ্গার নেভার লিভস, অর্থাৎ ক্ষুধা কখনো চলে যায় না, ক্ষুধার মৃত্যু নেই। এবং আজও ওই জঙ্গলে প্রচলিত আছে। তুমি যদি ওইখান দিয়ে যাতায়াত করো, তোমাকে যদি কেউ কোনো কণ্ঠস্বর অথবা তোমার পরিচিত কারো কণ্ঠস্বরে ডাকাডাকি করে, সাড়া দিও না, চলে এসো।